আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল থেকে ফেসবুকে দেখছি শুরু করেছে প্যারিসের পিনাকি ভট্টাচার্য যে জেনারেলদের জরুরি মিটিং চলছে গতকাল, এবং অনেকেই ফেসবুকে অনেক কিছু বলেছেন যার অধিকাংশই মন গড়া। এখানে আমাদের একটু জেনে রাখা দরকার যে বছরে সেনাবাহিনীতে দুটো প্রমোশন বোর্ড হয়, একটা অগাস্ট মাসে আর একটা হলো সেপ্টেম্বর অক্টোবরের দিকে। এই অগাস্ট মাসে যে প্রমোশন বোর্ডটা হয় তখন লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল এবং ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার, এই পজিশন গুলোতে প্রমোশন দেওয়া হয়। এবং এই যে অক্টোবর মাসে যেটা হলো জাস্ট এই ফার্স্ট উইকে যেটা হলো, সেখানে সাধারণত মেজর পদে এবং লেফটেন্যান্ট কর্নেল পদে প্রমোশন দেওয়া হয়। এই প্রমোশনে সাধারণত অংশগ্রহণ করে জেনারেল, সেনাপ্রধান, লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেলরা। তো সারা দেশ থেকে মেজর জেনারেলরা এই প্রমোশন বোর্ডের সময় ঢাকা আসেন। প্রমোশন বোর্ডের মিটিং শেষে সাধারণত পরের দিন এই যে জেনারেলরা আসেন তারা তাদের নিয়ে সেনাপ্রধান একটা মিটিং করেন, যেটাকে বলা হয় জেনারেল কনফারেন্স। এটা কিন্তু প্রমোশন বোর্ডের পরের দিন এটা হয়, এটা একটা রুটিন প্র্যাকটিস। সো এটাকে আপনি জরুরি মিটিং বা অন্য কোনো নামে ডাকতে পারেন না। এবং এই যে রবিবার এখানে প্রমোশন বোর্ড মিটিং শুরু হয়েছিল এবং বুধবারে সেটা শেষ হয়েছে, এবং গতকাল বৃহস্পতিবার ছিল জেনারেল কনফারেন্স ওই প্রমোশন বোর্ডের মিটিং এর পরে। এই মিটিংটাকেই দেখলাম যে ফেসবুকে জরুরি সব মিটিং, হে সেই অনেকেই আমাকে নক করেছেন যে ভাই এরকম কি ঘটনা, কি ঘটেছে। তো আমি জানার চেষ্টা করেছি, কিন্তু আমি জানতাম যে প্রমোশন বোর্ডের মিটিং এর পরের দিন তো জেনারেলস কনফারেন্স হয়। সো এখানে তো এটা নিয়ে একেবারে জরুরি মিটিং, মানে ভাবটা এরকম যে ঘটনা তো একটা ঘটেছে। প্রায় 24 জন বা 26 জন সামরিক অফিসার, তাদের মধ্যে কিছু আছেন অবসরে গেছেন, কিছু আছেন এলপিআর এ আছেন, পিআরএল, আর কিছু আছেন সার্ভিং, 14 জন বোধহয় সার্ভিং অফিসার। তো তাদের বিরুদ্ধে আইসিটি তে মামলা হয়েছিল এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর যখন এই জেনারেল কনফারেন্সটা হয়েছে তখন অনেকেই বলার চেষ্টা করেছেন যে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারির রিয়াকশনে এই জেনারেল কনফারেন্স হয়েছে, উইচ ইজ নট ট্রু। জেনারেল কনফারেন্সটা এই সময় এমনিই হতো, যেহেতু জেনারেলরা এসেছেন এবং যেহেতু এটা সেনাবাহিনীতে এই মুহূর্তে একটা বার্নিং ইস্যু। বাংলাদেশের ইতিহাসে কখনোই এরকম ঘটনা ঘটেনি যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের জন্য তাকে এইভাবে, মানে এটা আর্মি কিন্তু কমান্ড ফলো করে তার দায়িত্ব পালন করে, তাকে আইসিটিতে এরকম তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এই টোটাল বিষয়টা নজিরবিহীন। তো ন্যাচারালি জেনারেল কনফারেন্সে এই বিষয়টি কেউ কেউ আলোচনায় তুলেছিলেন, কিন্তু এই ইস্যুটার জন্যই জেনারেল কনফারেন্স হয়নি। জেনারেল কনফারেন্সে 56 জন সম্ভবত মেজর জেনারেল উপস্থিত ছিলেন। তো এই জেনারেল কনফারেন্সে এই বিষয়টা উঠেছে, এই বিষয়টা শুনেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, কিন্তু তিনি তেমন কোনো মন্তব্য করেননি। তিনি কাউকে বোধহয় বলেছেন যে তিনি এই যে আর্মির কনসার্নটা চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাবেন। তবে এটা সত্য যে সমগ্র আর্মিতে দারুণ ক্ষোভ দানা বেঁধে উঠেছে, এবং শুধু আর্মি অফিসারদের মধ্যে নয়, সৈনিকরাও এই বিষয়টা নিয়ে ভীষণ ক্ষুব্ধ। তার দায়িত্ব ছিল সেনাবাহিনীকে অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, একটা বাহিনী হিসেবে প্রোটেক্ট করার। এই দায়িত্বটা সেনাপ্রধান জেনারেল ওয়াকারের। জেনারেল ওয়াকার কদিন আগে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটা স্টাডি পিরিয়ড, আর্মির একটা স্টাডি পিরিয়ডে বলেছিলেন যে তিনি বিভিন্ন জনের কাছে গিয়েছেন যেন এই মামলাটা না হয়, যেন আর্মিদের ইমিউনিটি দেওয়া হয়, আর্মিদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, এটা দেখে তিনি তার বুক ফেটে যাবে। এইসব আজরা মানে পেঁচাল তিনি পেড়েছিলেন স্টাডি পিরিয়ডে। এইবার আমি আপনাদের কিছু তথ্য দিই। এই যে সেনাবাহিনীকে এইভাবে
আইসিটিতে মামলায় আসামি করা হলো, এটি সম্পূর্ণ আইন বহির্ভূত একটা কাজ। এরা সরকারি দায়িত্ব পালন করে, বাহিনীর হয়ে দায়িত্ব পালন করে এবং জাতীয় নিরাপত্তার দায়িত্বে এরা কিন্তু সাংবিধানিক ভাবে বা আইনগত ভাবে প্রোটেক্টেড। এরা কারো কাছে এই জন্য জবাবদিহি করতে বাধ্য নয়। এরা ন্যাশনাল ইন্টারেস্টে এই কাজগুলো করে থাকে। বিশেষ করে ডিজিএফআই দেখলাম যে বিগত সব 5 জন মহাপরিচালকের বিরুদ্ধেই মামলা জারি করেছে। আমি অবাক হয়েছি এই যে জুলাই আগস্টের 24 সালের জুলাই আগস্টে যিনি ডিজিএফআই প্রধান ছিলেন মেজর জেনারেল হামিদুল হক, যিনি জামাত এবং আন্দোলনকারী অন্যান্য শক্তিকে সহায়তা করেছেন, শেখ হাসিনার সাথে বিট্রে করে তিনি আন্দোলনকারী লাল বদরদের সহায়তা করেছেন, তার বিরুদ্ধেও দেখলাম যে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। তো এই ঘটনাটা, এটার পেছনে জেনারেল ওয়াকার সম্পূর্ণভাবে জড়িত। একটা চক্রান্ত করা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করা। এই ধ্বংসের প্রক্রিয়ায় জামাত জড়িত, অন্যান্য শক্তি জড়িত, বাংলাদেশ বিরোধী শক্তি জড়িত, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত এবং স্বয়ং সেনাপ্রধান নিজেও জড়িত। সেনাপ্রধান তো জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন। শেখ হাসিনার সরকার অপসারণে তিনি বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং মানুষের কাছে ধারণা ছিল তিনি বোধহয় পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছেন। কিন্তু সময়ের সাথে সাথে তিনি যে গুরুত্ব হারিয়েছেন, তিনি যে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, এটা তিনি কতখানি উপলব্ধি করেন জানেন কিনা। কিন্তু আমি কিন্তু আরো 2-3 মাস আগে বলেছিলাম যে হি ইজ লুজিং হিজ পজিশন, এবং এখন তিনি যদি সত্যিও কারো কাছে যে বলেন যে সেনাবাহিনীকে এভাবে বিচার করা যাবে না, কেউ তার এই কথা শুনছে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমার তার সম্পর্কে আমাকে একজন মন্তব্য করেছিলেন, একজন সাবেক সেনা কর্মকর্তা, আমি প্রত্যেকটা মুহূর্তে সেটার মিল পাই। সেটা হলো যে সবকিছুতে তিনি নাটক করেন। তার মনের ভেতরে এই জামাত পীড়িতি, যেটা 5ই অগস্ট থেকে আমরা দেখে আসছি 24 সালের, সেই জামাত পীড়িতিতে কিন্তু কোনো ছেদ পড়ে নাই। মাঝে মধ্যে জামাত তাকে গালিটালি দেয়, মুনাফেক বলে, কিন্তু তার পক্ষ থেকে জামাতের প্রতি প্রেম কিন্তু 1 ছটাকও কমে নাই। এই যে এই যে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের এইভাবে নজিরবিহীন ভাবে বেআইনি ভাবে আইসিটিতে বিচারের মুখোমুখি করা হচ্ছে, এইটা তিনি ঠেকাতে পারতেন। যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, যেসব সেনা কর্মকর্তা, তাদের স্ত্রীরা গতকাল সকালে জেনারেল ওয়াকারের সাথে দেখা করেছেন, কিন্তু তিনি শুনেছেন, তিনি কোনো কথা বলেন না। সেখান থেকে বেরিয়ে এক ভাবি বলেছেন যে উনি জামাত ছাড়া কিছু বোঝেন না, ওনাকে এসব বলে লাভ নেই। এক বন্ধুর সাথে আলাপচারিতায় জেনারেল ওয়াকার বলেছেন যে আমি একা কি করব, এখানে বিদেশিদের কাছেও আমার অনেক অব্লিগেশন আছে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার বন্ধু জিজ্ঞেস করেছিল, বিদেশিদের কাছে তোমার অব্লিগেশন আছে, সেনাবাহিনীর কাছে তোমার কোনো অব্লিগেশন নাই? সমগ্র সেনাবাহিনীকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আগামী দিনের ইতিহাস লেখা হবে যে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংসের নেতৃত্ব দিয়েছিল এই বাংলার নব্য মির্জাফর জেনারেল ওয়াকার খান। সেনাবাহিনীর ভেতরে আসলেই এই মুহূর্তে শুধু ক্ষোভ যে দানা বেঁধে উঠেছে তাই নয়, একটা ক্রাইসিস চলছে। অনেকেই বলছেন যে সেনাবাহিনীর নিজস্ব কিন্তু একটা লিগ্যাল টিম আছে, যেমন ডিজিএফআই এর একটা লিগ্যাল টিম আছে, এরকম আর্মির একটা লিগ্যাল টিম আছে এবং এখানে বড় বড় নাম করা আইনজীবীরা কাজ করে। তাদের পরামর্শ হলো ডিজিএফআই বা ওভারঅল আর্মির পক্ষ থেকে হাইকোর্টে রিট করা উচিত যে বেআইনি ভাবে এইসব সেনা কর্মকর্তাকে আইসিটিতে বিচারের মুখোমুখি করা হচ্ছে। আমি জানি না জেনারেল ওয়াকার এই পথে হাঁটবেন কিনা, কিন্তু যেহেতু আমার আরেকটি সূত্র বলছে তিনি জামাতের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন এবং তিনি জামাতের সাথে মিলেমিশেই চলছেন, সুতরাং এই পথটা তিনি অবলম্বন করবেন কিনা আমি জানি না। অনেকেই বলছেন যে অবসরপ্রাপ্ত সেনা প্রধান যারা রয়েছেন কিংবা সেনা কর্মকর্তারা যারা রয়েছেন, রাওয়ার যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কি করছেন, তারা কি করবেন সেটি নিয়েও আমার সন্দেহ আছে। বিশেষ করে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, তিনি নিজেই গুম কমিশনে গিয়ে
এই সেনা কর্মকর্তাদের বিচারের পরামর্শ দিয়ে এসেছিলেন। এই ইকবাল করিম ভূঁইয়া, যিনি শেখ হাসিনা সরকারের আমলে সেনা প্রধান হয়েছিলেন এবং ব্যক্তিগতভাবে অনেকগুলো সুবিধা নিয়েছিলেন, ডিওএইচএস এ বাড়ি, ইউনিভার্সিটির পারমিশন, তারপরে এই পাওয়ার প্ল্যান্ট, অনেকভাবে সুবিধা নিয়েছেন। সবচেয়ে বড় অভিযোগ যেটা ইকবাল করিম ভূঁইয়ার, সম্ভবত ইকবাল করিম ভূঁইয়া ভুলে গেছেন অথবা ইকবাল করিম ভূঁইয়া মনে করেন যে আমরা জানি না, সেটা হলো যে সেই সময় জেনারেল মুবিন সেনা প্রধান থাকা সত্ত্বেও কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি ইকবাল করিম ভূঁইয়া এই শেখ হাসিনার কাছে গিয়ে ক্যান্টনমেন্টের ৬ নম্বর মইনুল রোডের জিয়াউর রহমানের বাড়ি ভাঙার ব্যাপারে সে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন এবং জিয়াউর রহমানের বাড়ি ভাঙায় সেনাবাহিনীর পক্ষ থেকে সবচেয়ে তৎপর ভূমিকা রেখেছিলেন এই জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। আমি জানি না বিএনপির এই তথ্য জানা আছে কিনা। তো সেই ইকবাল করিম ভূঁইয়া আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার, আগারটাও খেয়েছেন, এখন গোড়ারটা কুড়াচ্ছেন। আবার এই ওয়াকার কদিন আগে আপনারা জানেন যে মির্জা ফখরুল আলমগীর তার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেদিন সেই মিটিং এ তিনি মির্জা ফখরুল আলমগীরের টেলিফোন থেকে লন্ডন প্রবাসী নির্বাসিত নেতা তারেক রহমানের সাথে কথা বলেছিলেন। তার এই ফোন আলাপের ইনফরমেশন অনেকেই জানেন, তার কাছের মানুষ, এবং তারা কেউ কেউ আমাকে বলেছেন যে ওয়াকার কখনোই চায় না বিএনপি ক্ষমতায় আসুক। ওয়াকার সর্বান্তকরণের চেষ্টা করছে যে কোনো ভাবে পরবর্তী নির্বাচনে জামাতকে ক্ষমতায় আনতে। তাহলে দেখেন, এই নাটের গুরু একদিকে সেনাবাহিনীর কাছে যে কাঁদছে, বলছে আমি সবার কাছে যাচ্ছি, আমার কথা কেউ শুনছে না। কেন? আপনার তো ড্রাইভিং সিটে থাকার কথা, আপনার কথা শুনবে মানে আপনি যেটা বলবেন সেটাই অর্ডার হবে। দেশ তো এখন ফ্রি স্টাইল চলছে, তাহলে আপনার কথা কেন শুনবে না? আপনি আসলে চাননি আপনার কথা কেউ শুনুক, বরং যে ঘটনাটা ঘটছে সেটা জেনারেল ওয়াকারের সম্মতিতে, এবং তিনিও এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত। এবং এই অবস্থায় সেনাবাহিনীতে, যদিও এটা একটা ডিসিপ্লিন ফোর্স, যেভাবে ক্ষোভ দানা বাঁধছে এবং সর্বপর্যায়ে একেবারে জুনিয়র লেভেল থেকে শুরু করে, তাতে আগামী দিনে কি অবস্থা হবে আমি জানি না। গত স্টাডি পিরিয়ডে জেনারেল ওয়াকার আরেকটি কথা বলেছিলেন যে আজকে যারা এই অফিসারদের বিপদ দেখে হাসছে তাদের মনে রাখা উচিত ভবিষ্যতে তারাও এরকম বিপদে পড়তে পারে। এই জেনারেল ওয়াকারের কথার সূত্র ধরে আমি বলতে চাই যে আজকে জেনারেল ওয়াকার যে ডার্টি গেমটা খেলছে, সেনাবাহিনীকে ধ্বংসের যে প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে, একদিন তাকেও প্রিজন ভ্যানে চড়ে বিচারালয়ে হাজিরা দিতে হবে। আমাদের সেনাবাহিনীর অফিসারদের ওয়াইফদের নিয়ে একটা সংগঠন আছে, লেডিস ক্লাব, এবং যেটার চিফ প্যাট্রন হলো সেনা প্রধানের মিসেস। অনেকেই বলছেন যে লেডিস ক্লাব শুড স্টেপ ফরওয়ার্ড। সেনাবাহিনীর এই ক্রাইসিসে তাদেরও একটা ভূমিকা রাখার সুযোগ আছে কিনা সেটা ভেবে দেখবার জন্য আমি সংশ্লিষ্ট তরুণী ভাবিদের অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, ক্যান্টনমেন্টের পরিস্থিতি ভালো না, দ্যাটস ট্রু, এবং এই ঘোলা জলে অনেকেই মাছ শিকার করতে চাইবে, অনেকেই আবার ভারত বিরোধিতার কথা বলে দেশের বাইরে থেকে অনেক রকমের উস্কানি দেবে, কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। আজ এ পর্যন্ত। বাংলাদেশে কি সেনা বিদ্রোহ আসন্ন? কারণ প্রায় ২৬ জন সেনাকর্তার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। এটা এখন একেবারে প্রকাশিত খবর। জেনারেল ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি। এই সেনাকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ফলে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে সেনাবাহিনীতে। গতকাল ঢাকা সেনানিবাসে ৫৬ জন উচ্চপদস্থ সেনাকর্তা বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে যে প্রশ্নগুলো উঠছে তা হলো, ১. সেনা অফিসারদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কেন নিল ইউনূস সরকার? ২. এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি? ৩. গতকাল ৫৬ জন সেনাকর্তার বৈঠকে কি আলোচনা হলো এবং কি সিদ্ধান্ত হলো? ৪. সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা? ৫. সেনার মধ্যে যে পাকিস্তানপন্থী অংশ আছে তারা ফয়জুর রহমানের নেতৃত্বে সরকারের সঙ্গে আছে, তাদের ভূমিকা কি হতে চলেছে? এবং ৬. শেষ,
এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা, এই প্রশ্নগুলো সংক্ষেপে আলোচনা করব এখনকার প্রতিবেদনে। ইউনূস সরকারের সর্বশেষ সংকট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ করে তুলেছে সেটা বলাই বাহুল্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 28 জন ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছেন অন্তত 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা। এর ফলে সেনাবাহিনীর অভ্যন্তরে তীব্র ক্ষোভ উত্তেজনার সৃষ্টি স্বাভাবিক। কিন্তু ইউনূস সরকারের এই সিদ্ধান্তের কারণ কি? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তরিম সরকার বা অন্তর্বর্তী সরকার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেয়ার পেছনে রয়েছে গুম, গোপন আটক এবং নির্যাতনের অভিযোগ। এই মামলাগুলো মূলত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল এবং ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে সংঘটিত অভিযোগ থেকে উদ্ভূত। তবে এও বাহ্য, আগে কহ আর। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আরো এক বড় রাজনৈতিক কৌশল। ইউনূস সরকার ইসলামী বিপ্লবী গার্ড IRA, যেটা ইরানে আছে, তার আদলে বাংলাদেশ সেনাবাহিনীকে পুনর্গঠনের পরিকল্পনা করছে বলে সংবাদ এসেছে। IANS লাইভ সংবাদ পোর্টালে প্রকাশিত সংবাদের শিরোনামটা একবার দেখুন, যার হেডলাইন জার্নি টুয়ার্ডস বিকামিং অ্যান ইসলামিক স্টেট। জার্নি টুয়ার্ডস বিকামিং অ্যান ইসলামিস্ট স্টেট, অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্রের দিকে যাত্রা শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের নিয়মিত সশস্ত্র বাহিনীকে ভেঙে দিয়ে জামায়াতে ইসলামীর প্রভাবাধীন একটি জঙ্গিবাদী সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা চলছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাত্রা এর মধ্যে পুরোপুরি। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের ISI এবং চীনের ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক তথ্য বলছে যে পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি, যেটা অক্টোবর 2025 সালে, এটা তো শুরু হয়েছে আগে থেকেই, অক্টোবর 2025 সালে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিবের নেতৃত্বে একটি পাকিস্তানি সামরিক প্রতিনিধি দল এই কয়েকদিন আগে ঢাকা সফর করেছে। এর আগে জানুয়ারিতে ISI এর একটি প্রতিনিধি দলও ঢাকা সফর করে। গোপন বৈঠক ও পরিকল্পনা এখানে তৈরি হয়। বাংলাদেশের DGFI তারপর গোপনে পাকিস্তান সফর করেছে, সেখানে ভারত বিরোধী কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে নতুন পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে যারা গেছে এবং ওখান থেকে পাকিস্তান থেকে যারা বাংলাদেশে এসছে তাদের পুরনো পাসপোর্ট নয়, নতুন পাসপোর্ট দিয়ে তাদের পরিচয় গোপন করে রাখা হয়েছে। সেনাবাহিনীর আভ্যন্তরীণ পরিস্থিতি কি? এই পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে 3টি প্রধান গ্রুপের অস্তিত্ব লক্ষ্য করা যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন গ্রুপ রয়েছে একটি, এবং এটা হচ্ছে সেনাপ্রধান প্রাথমিকভাবে সংখ্যালঘু নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়ে একটা অবস্থান নিয়েছিলেন। তিনি পাকিস্তানের হস্তক্ষেপ এবং সরকারের কিছু সিদ্ধান্তের বিরোধিতাও করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি জামায়াতের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বাধীন পাকিস্তানপন্থী গ্রুপ, এই গ্রুপটি প্রো পাকিস্তান, এটা সবাই জানে, পাকিস্তানপন্থী তারা, এবং জামায়াতে ইসলামীর সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সংযোগ। আর জামায়াতে ইসলামী বাংলাদেশ, তারা বাংলাদেশের দল হলেও তাদের হেডকোয়ার্টার লাহোরে। তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অপসারণ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সেনার। ফয়জুর রহমানের নেতৃত্বে একটি অভ্যুত্থানের চেষ্টাও একবার হয়েছিল, সেটাও আপনাদের হয়তো মনে আছে, যদিও সেবার সেটা ব্যর্থ হয়নি। ওই যে
ওয়াকারুজ্জামান যখন আফ্রিকা সফর সেরে আসছিলেন, তখন ভারতীয় গোয়েন্দা বাহিনী তাকে খবর দেয় যে তাকে এয়ারপোর্টে নামার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হবে। এই জন্য তিনি শাহজালাল এয়ারপোর্টে তিনি নামেননি, তিনি এসে নেমেছিলেন তেজগাঁও এয়ারপোর্টে। আইএসআই জামায়াত প্রভাবিত গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় অংশ এখন জামায়াত ইসলামীর প্রভাবাধীন তারা। এই গ্রুপ আইএসআই এর নির্দেশনা অনুসরণ করছে এবং ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের পক্ষে রয়েছে, ওই ইরানের মতো, আফগানিস্তানের মতো। এই প্রেক্ষিতে সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা আছে দেখা যাক। ইতিপূর্বে আমি একাধিক ভিডিওতে বলেছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের লোভ আছে 16 আনা, কিন্তু বড় কোনো ঝুঁকি নেওয়ার সাহস নেই, যে জন্যে তিনি গত বছর 5 আগস্টে দেশের মানুষের জান মালের দায়িত্ব নিজের কাঁধে নেয়ার কথা বলেও পিছিয়ে গিয়েছিলেন। সুতরাং বর্তমান পরিস্থিতিতে সরাসরি তার নেতৃত্বে সেনা বিদ্রোহের সম্ভাবনা খুবই কম। তবে তার জায়গায় অন্য কেউ যে অভ্যুত্থান ঘটাবেন না তা নয়। যেখানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতেই পারে। পরিস্থিতি অত্যন্ত জটিল, সে বিষয়ে সন্দেহ নেই। এই পরিস্থিতি কেন হলো সেটা তো আগেই বলেছি, যে 25-26 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সেনাবাহিনীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান সরকারের সিদ্ধান্ত রুখতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণ সেনাবাহিনীর মধ্যে ঐক্যের অভাব। কারণ সরকার জানে যে সেনাবাহিনীর মধ্যে যদি ওয়াকারুজ্জামান কোনো কঠোর কোনো এই অবস্থান নেন, তার বিরুদ্ধে সেনাবাহিনীর ভেতর থেকেই তার প্রতিবাদ আসবে। ওয়াকার বিরোধী গোষ্ঠীরা এখন রীতিমতো বড় জায়গায় উঠে এসেছে। জেনারেল ওয়াকারুজ্জামান জামায়াতপন্থীদের কাছে নথি স্বীকার করার পর তিনি নামে সেনাপ্রধান এখন, কিন্তু সেখানে এখন জামায়াতের এবং জামায়াতপন্থী ফয়জুর রহমানদের তাদের ডিকটেটে চলে সেটা। ফলত আইএসআই এবং জামায়াত জোট এখন বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের শক্তিশালী সম্ভাবনা অবস্থান তাদের। এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা দেখুন। ইউনূস সরকারের স্থিতিশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। মে 2025 সালেই সরকার পতনের গুজব জল্পনা একটা ছড়িয়েছিল এবং ইউনূসকে পদত্যাগের কথা ভাবতে হয়েছিল। কিন্তু ওই যে বললাম, সেনার মধ্যেকার জামায়াতপন্থী তথা পাকিস্তানপন্থী অংশ এখন এতটাই প্রবল এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি জামায়াতপন্থীদের কাছে এতটাই নথি স্বীকার করেছেন যে এই সরকারকে বাঁচিয়ে রেখে যারা জামায়াতপন্থী সেনা যারা তারা এবং পাকিস্তানপন্থী তারা এই সরকারকে বাঁচিয়ে রেখে তাদের এজেন্ডা সফল করতে চাইবে। তারা চেষ্টা করবে সরকার বাঁচাতে, যদি প্রয়োজন হয় তারা জেনারেল ওয়াকারুজ্জামানকে হটাতে চাইবে তার পদ থেকে। সুতরাং পদ রাখার জন্যে ওয়াকারুজ্জামান এখন একটু অন্য রকমের অবস্থান নেবেন, চুপচাপ তিনি দুকলে থাকবেন যেমন তিনি এতদিন থেকেছেন। আর তাদের এই কাজে ইউনূসের সঙ্গে থাকবেন কে? রাষ্ট্রপতি চুপ্পু। গতকাল একটি ভিডিওতে বলেছি রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে আওয়ামী লীগ সরকার শুধু বাংলাদেশের যে জামায়াতপন্থী, পাকিস্তানপন্থী, আমেরিকাপন্থী তাদের সাথে জেনারেল রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে তাদের দোসর হয়েছেন। তিনি যেভাবে ইউনূস সরকারের সঙ্গে হাতে হাত ধরে অধ্যাদেশ জারি করেছেন, তাতে ওয়াকারুজ্জামানকে পদচ্যুত করে ফয়জুর রহমান বা অন্য কাউকে সেনাপ্রধান করতেই পারে এই সরকার এবং সরকারের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব। আর এখানেই উঠে আসছে আর একটা সম্ভাবনা যে ওয়াকারুজ্জামান কি চুপচাপ তাহলে বসে থাকবেন? তার যা পূর্ব ইতিহাস তাতে তিনি যদি এটা মেনে নিয়ে বসে থাকেন কেউ অবাক হবেন না, কারণ তিনি এক পা এগোন তো 3 পা পিছিয়ে আসেন। তাকে হয়তো এমন টোপও দেয়া হবে যে তিনি সেনাপ্রধান থাকবেন,
তাহলে যেসব অফিসারদের হাতকড়া পরিয়ে ওই পুলিশ ভ্যানে করে, প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হলে তাতে তার আপত্তি কোথায়? তার তো কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু তিনি, সুতরাং এই জন্য ওয়াকারুজ্জামান কতটা এগোবেন সরকারের বিরুদ্ধে যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু তিনি চুপ হয়ে গেলেও যে অফিসাররা বিচারের মুখোমুখি হচ্ছেন তারা তো মানতে পারবেন না, কারণ মামলা শুরু হলেই যে তাদের চাকরি যাবে, এবং সেটাও চুপ্পু সাহেব সেই অধ্যাদেশও সই করে দিয়েছেন। সেই সঙ্গে চাকরি শুধু যাবে না, তাদের জায়গা হবে কোথায়? হাজতে, তারপর জেলখানা। সুতরাং তারা তো রুখে দাঁড়াবেই, দাঁড়াতে তারা বাধ্য। এবং তাদের সঙ্গে সেনার একটা অংশ যে থাকবে, সেটা বড় অংশ না ছোট অংশ নাকি মাঝারি অংশ সেটা পরে দেখা যাবে, কিন্তু একটা সেনার একটা অংশ তাতে থাকবেই। সেই চাপ সহজ হবে না ওয়াকারুজ্জামানের কাছে। তার দু নৌকোয় পা রেখে চলা আর সম্ভব হবে না। আর এখানে ওই যাত্রা দলের বিবেক সেজে মাঝে মাঝে বড় বড় যে ভাষণ দেন, সেসব ভাষণ আর তার চলবে না। আর এখানেই আসছে সরকার পতনের সম্ভাবনা। গতকাল 56 জন সেনাকর্তার বৈঠকের কোনো খবর বাইরে প্রকাশ হয়নি, আইএসপি আর কিছু বলেনি। এটাই স্বাভাবিক, কারণ এই সমস্ত যে বৈঠক হয় তার খবর খুব গোপন থাকে, বাইরে আসে না। তবে যেভাবে বিক্ষোভের প্রকাশ দেখা গেছে সরকারের সিদ্ধান্তের ফলে, তাতে সংঘর্ষের পরিস্থিতি যে আরো প্রবল হয়েছে সন্দেহ নেই। সরকারের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি তারা। সার্বিক পরিস্থিতি তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশ বর্তমানে একটি অভূতপূর্ব রাজনৈতিক সংকটের মুখোমুখি। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সেনাবাহিনী ও সরকারের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটিয়েছে। যদিও তাৎক্ষণিক সেনা বিদ্রোহের সম্ভাবনা আছেই, এমন কথা হয়তো বলা উচিত নয়, তবে দীর্ঘমেয়াদে সেনাবাহিনীর আমূল পরিবর্তন এবং ইসলামিক র্যাডিকাল গ্রুপের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি এটা কিন্তু গুরুতর। পাকিস্তানের আইএসআই এবং জামায়াতে ইসলামীর সুপরিকল্পিত কৌশলের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সেনা বিদ্রোহ অন্যান্য কারণে ইউনূস সরকারের পতন কেবল সময়ের ব্যাপার, তবে তার পরবর্তী পরিস্থিতি কিন্তু এখনকার থেকে আরো অনেক ভয়ঙ্কর, জটিল ও বিপজ্জনক হতে বাধ্য। সবশেষে আসি ভারতের ভূমিকা নিয়ে দুটো কথায়। ভারত কি চুপচাপ বসে থাকবে? ভারত কখনোই বাংলাদেশকে পাকিস্তানের আইএসআই এবং ইসলামী জঙ্গিদের হাতে ছেড়ে দিয়ে নিজের দেশের শান্তি ও সার্বভৌমত্বকে বিসর্জন দিতে পারবে না। ভারত ঝাঁপিয়ে পড়তে তৈরি, কেবল উপযুক্ত সুযোগের অপেক্ষায় আছে। সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে এই যে তীব্র দ্বন্দ্ব বর্তমানে, সেই সুযোগ এনে দিয়েছে ভারত সরকারের কাছে। সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশে যদি সেনাবাহিনী রাস্তায় নেমে আসে বিক্ষোভে, এবং যদি সেখানটায় কোনো সেনা অভ্যুত্থান গোছের যদি কিছু হয়, তাহলে ভারত সেই সুযোগ নিতে বাধ্য, নেবেই। সুতরাং আগামী যে কোনো দিন বড় কিছু যে ঘটতে চলেছে বলাই যায়।